আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখবো এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এই জিনিসটা কিরকম? ধরো যে এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি, যেটা দ্বারা আমি কক্ষপথ ইন্ডিকেট করতে চাইবো। ধরো যে এটা আমার বৃত্তটা, আমি এক সাইডে রাখতেছি। এখন এটা কত নাম্বার কক্ষপথ সেটা তো আমি অবশ্যই জানবো। ধরে নাও যে আমি এটার কেন্দ্রটা দ্বারা এখানে নিউক্লিয়াস বুঝাচ্ছি, এইখানে আছে আমার ইলেকট্রনটা, এই জায়গাটাতে আমার আছে আমার ইলেকট্রনটা। অন্য কালি নেই, এই যে এইখানে আছে হচ্ছে আমার ইলেকট্রনটা। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটাই হবে কিন্তু আমার এই কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে? তো যেমন এইখানে যেহেতু নিউক্লিয়াসের পরেই একটা দেখতে পাচ্ছ, তাই মনে হচ্ছে এটা প্রথম কক্ষপথ। এখন যদি কথার কথা আমি ভিতরে আরেকটা আঁকতাম, তাহলে এটা দেখে কি মনে হইতো? এটা দ্বিতীয় কক্ষপথ মনে হইতো। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা করব এইটার এ নির্ণয় করব, সরি আর নির্ণয় করব, মানে এই কক্ষপথটার ব্যাসার্ধ নির্ণয় করব। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে এটা আর নির্ণয় করব। ঠিক আছে, এখন তোমাদের কিছু বেসিক দেখাবো। দেখো, খুব ইম্পর্টেন্ট বেসিক, মনোযোগ দিয়ে শুনবা। যখন আমরা তবে যখন আমরা এরকম একটা জিনিস চিন্তা করতেছি, ভিতরে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন। আচ্ছা, এখন আমাকে উত্তর দিবা, নিউক্লিয়াসের চার্জ কি, ধনাত্মক নাকি ঋণাত্মক? টাইপ করেও দিতে পারো বা হচ্ছে মুখে বলতে পারো। ধনাত্মক। নিউক্লিয়াসের চার্জ কি? ধনাত্মক, ভেরি গুড। আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, আমরা সবাই সবাই জানি। এখন এই নিউক্লিয়াস আর ইলেকট্রন, এদের মাঝে কি কাজ করবে? নিউক্লিয়াস আর ইলেকট্রন এদের মাঝে কাজ করবে হচ্ছে একটা আকর্ষণ বল। সেই আকর্ষণ বলকে আমি প্রকাশ করতেছি এফ দ্বারা। এখন একটা জিনিস আমাকে বলো, যে নিউক্লিয়াস আর ইলেকট্রন, এটা যদি আকর্ষণ বল ভিতরে কাজ করে, তাহলে নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনটা আসে একবারে লেপ্টে থাকার কথা না? কিন্তু আসলে কি তেমনটা হয়? আসলে তো হয় না। ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দূরত্বে সবসময় চলতেই থাকে। তার মানে এইখানে যে শুধু আকর্ষণ বলই আছে এমন না, শুধু আকর্ষণ বল থাকলে কিন্তু ইলেকট্রনটা একটা সময় নিউক্লিয়াসে গিয়ে ঢুকে যাইতো, কিন্তু ওরকম হচ্ছে না। তার মানে এই পাশেও একই বলে টানতেছে কেউ, ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা, এই পাশেও একই বলে টানতেছে। তাহলে এই দুইটা বল যদি সমান না হয়, এখন চিন্তা করো, এটা আমি এফ বুঝতে পারলাম যে এটা হচ্ছে আকর্ষণ বলটা। এখন এটা আমি এফ বার দিয়ে প্রকাশ করলাম। এখন আমাকে একটা জিনিস বলো, এই এফটা যদি এফ বারের থেকে বড় হয়, তাহলে কি হবে? ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাবে নাকি দূরে সরে যাওয়ার ট্রাই করবে? দূরে সরে যাওয়ার কথা। দূরে সরে যাওয়ার কথা। কি আসলে এফটা বড়, তার মানে একটা বড় ইলেকট্রনটা হইলে ভিতরের তাহলে দিকে আসবে, নিউক্লিয়াসের দিকে আসার কথা যাবে। নিউক্লিয়াসের দিকে নিউক্লিয়াসের আসার দিকে কথা। আসবে। কিন্তু যদি আমার এফ বারটা বড় হয়, তখন কি হবে? বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে। কিন্তু আসলে কি এই দুইটার মধ্যে একটাও হয়? না। একটাও কিন্তু হয় না। তার মানে আমার এই এফও যা, এফ বারো তা। যাই হোক, এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আকর্ষণ বলটা সবাই বুঝতে পারলাম, কিন্তু বাইরে কি টানতেছে? বাইরে টানতেছে, এটা যদি আমার আকর্ষণ বল হয়, তাহলে বাইরে যেটা টানতেছে সেটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ কেন্দ্র থেকে বিমুখে চলে যাচ্ছে, অর্থাৎ উল্টা দিকে চলে যাচ্ছে। এটা তোমরা ফিজিক্সে যে নিউটনিয়ান মেকানিক্স পড়বা না, যে ভাইয়ার কাছেই পড়ো বা যেই স্যারের কাছেই পড়ো, উনি কিন্তু খুব সুন্দর ডিটেলসে বলে দিবে। জাস্ট এই কেন্দ্র বিমুখী বল নিয়ে কিন্তু একটা লেকচার পুরোটা দেওয়া সম্ভব, 1 ঘন্টার লেকচার। তাই আমি ওটাতে গেলাম না। তাহলে কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে এফ। এখন আমরা দেখব দুইটা বল আমরা বের করার ট্রাই করব। আকর্ষণ বল, এইটা একটা চার্জ, এইটা একটা চার্জ, হোক ধনাত্মক বা ঋণাত্মক। তাহলে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বলকে আমরা কুলম্বের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা ছোট থেকে যে কুলম্বের সূত্রটা শিখছি, সেটা ছিল এফ ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এটা হচ্ছে আমাদের কি, এটা অন্য একটা জিনিস, মানে আমরা ওই চার্জটা এখানে কাউন্ট করতেছি না, এটা অন্য একটা সূত্র। তো এই কে এর বদলে আমরা জেড লিখবো, অন্য একটা ধ্রুবক আমরা আনতে পারি। যেমন এটা তো আর ডিরেক্ট এইভাবে ছিল না, এটা কিভাবে ছিল জানা তো আছে নিশ্চয়ই।
এটা ছিল মাঝখানে একটা সমানুপাতিক সম্পর্ক। এখন সমানুপাতিক চিহ্ন উঠাইতে আমরা যে কোনো ধ্রুবক ইউজ করতে পারি, তাহলে এখানে আমরা জেড ইউজ করলাম, যেটা নিয়ম আর কি। এখন কিউ ওয়ান আর কিউ টু দুইটাই কিন্তু এখানে ই, কারণ আমরা এখানে কাজ করতেছি হাইড্রোজেন পরমাণু নিয়ে। আমাদের যে বোর পরমাণু মডেলটা ছিল পুরোটাই হাইড্রোজেন। এখন হাইড্রোজেনের ভিতরেও আছে হচ্ছে তোমার একটা প্রোটন, বাইরেও আছে একটা ইলেকট্রন। আর প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, প্রথম ক্লাসে পড়াইছি, স্পষ্ট মনে থাকার কথা। তার মানে দুইটাই কিন্তু আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমার উপরে থাকতেছে হচ্ছে ই স্কোয়ার, আর নিচে তো আর স্কোয়ার যেটা থাকলো থাকলো। তার মানে আমার জিনিসটা সুন্দর করে লিখলে এরকম হবে, জেড ই স্কোয়ার বাই আর। দেখো কুলম্বের সূত্রটাকে কিন্তু আমরা অন্য একটা লেভেলে নিয়ে গেলাম। এখন কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, এটার প্রতিপাদন আছে, তাই আপাতত এটা তুমি মুখস্থ করলেই হবে, এটা নিয়ে কোনো পেইন খাওয়ার দরকার নেই। এখন দুইটা জিনিস যেহেতু সেম, তাহলে কি আমি এইটা লিখতে পারি যে জেড ই স্কোয়ার বাই আর সমান এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, যদি স্কোয়ার গুলো একটু কেমন জানি কাটে কাটে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। জেড ই স্কোয়ার বাই আর এম ভি স্কোয়ার বাই আর। বলো দেখি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? হ্যাঁ ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যারা ফেসবুক থেকে ক্লাস করতেছো, ফেসবুক থেকে একটু চেক করে নেই যে কেউ কোনো কমেন্ট টমেন্ট করলো কিনা। আচ্ছা, ফেসবুক থেকে আহ আচ্ছা, মোর্শেদ লিখছে শোনা গেছে, সাকিবুলের কারেন্ট চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেসবুকে আপাতত কারো সমস্যা নাই। ঠিক আছে, এখন আসি এটাতে, তাহলে আমি ওই জিনিসটা আবার লিখবো, জেড ই স্কোয়ার বাই আর সমান এম ভি স্কোয়ার বাই, আচ্ছা জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ছিল কিন্তু, এখানে কি আমি ভুল লিখছি নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখো এখানে আর স্কোয়ার ছিল, তোমরা কেউ বলবা না রে, ক্লাসে কি মনোযোগ নাই নাকি? আমার না হয় বয়স হয়ে গেছে, তাই ভুল হইতেই পারে, তোমাদের কেন ভুল হবে? আচ্ছা, এখানেও একটা স্কোয়ার ছিল, ঠিক আছে। এবার হচ্ছে এটাই তো ভি, কনফিউশন ছিল। আচ্ছা তো বলবা যে কোনো কনফিউশন থাকলে, আমি কি তোমাদের উপর রাগারাগি করি নাকি মারি ধরে, বলো? আচ্ছা, এখন ভি স্কোয়ারটাকে এক সাইডে রাখো, ভি স্কোয়ারটাকে যদি আমি এক সাইডে রাখি তাহলে কি থাকতেছে, জেড ই স্কোয়ার বাই এম আর থাকলো। এইটাকে তোমরা এক সাইডে রাখে দাও। এখন আমরা অন্য জিনিস নিয়ে কাজ করব। এখন বোর্ডের কিন্তু একটা সূত্র ছিল, মনে আছে নাকি? এম ভি আর সমান এন এইচ বাই টু পাই, মনে আছে সবার? এইখান থেকে ভিটা বের করে আনো। যদি ভিটা বের করে আনো তাহলে জিনিসটা কিরকম থাকতেছে, এন এইচ বাই টু পাই এম আর। ফাইন। এখন এই ভিটা থেকে আবার ভি স্কোয়ার বের করে আনো। খুবই সহজ জিনিস, জাস্ট উভয় পাশে স্কোয়ার করে দিব, অর্থাৎ এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার, আচ্ছা এখানে আগে 4 পাই আছে, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখন দেখো তো, এইটাও ভি স্কোয়ার, এইটাও ভি স্কোয়ার, তাহলে আমরা আগের মতো আবার করতে পারি না? জেড ই স্কোয়ার বাই এম আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। চাইছে কি দেখো প্রশ্নে, এখানে উপরে চাইছে কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে যে আর। তাহলে আমাদের কিন্তু সুন্দরভাবে সবকিছু বের হয়ে গেল। এখন আমাকে শুধু উভয় পাশে কাটাকাটি করে যেটা যেটা কাটাকাটি যায় আটটা বের করে আনতে হবে। তাহলে ফাইনালি আমার আটটা দেখতে হবে কিরকম? আচ্ছা, তাহলে ফাইনালি আমার আটটা দেখতে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। বলো এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, যে কোনো কনফিউশন, আমি কোথাও ভুল লিখে থাকলেও সেটাও বলো। সমস্যা আছে? ওয়ান বাই আর হবে, ওয়ান বাই আর এর মান
1/r এর মান বলতে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। তো এইটাকে হ্যাঁ, যদি ওই পাশে নেই তাহলে তো এটা 1/r এ থাকা যায় এই পাশে, মানে বাম পাশে। তো তুমি একটু এখানে আর ভালো করে দেখো, এই আর স্কোয়ারটা কোথায় যাবে? এই আর স্কোয়ারটা উপরে যাবে, তার মানে আমার জেড ই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। এই যে দেখো, আর আর স্কোয়ার কাটাকাটি গেলে আর থাকে, এরপরে তুমি এই সাইডে আটটা রাখে বাকি সবকিছু ওই সাইডে পাঠায় দাও। দেখো বুঝতে পারছো কিনা? বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে আর কারো কোনো সমস্যা না থাকলে এখন এইটা দেখে বলো যে কার মুখস্থ করতে সহজ লাগতেছে। কারো কি এটা মুখস্থ করতে সহজ লাগতেছে? সহজ লাগার কথা না, আমার নিজেরই লাগে না। এখন আমরা দেখবো কিছু চোরাই পদ্ধতি। চোরাই পদ্ধতি, এই চোরাই পদ্ধতিতে কিন্তু তোমাকে ডিবি হারুন আটকাবে না, এটা হালাল চোরাই পদ্ধতি। আচ্ছা দেখো, এই চোরাই পদ্ধতিতে আমরা আগে দেখবো, আমরা কিছু ছন্দ বানায় নিব। তো দেখো, বোর সাহেব একটা সূত্র দিছিল MVR সমান NH/2 পাই। তাহলে বোরকে সম্মান রাখে আমরা লিখলাম বোর সমান NH/2 পাই। যেহেতু বোর সাহেব এটা দিছে, বোর সাহেবের কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র MVR সমান NH/2 পাই, তাহলে আমরা বোরটাকেই বলতেছি NH/2 পাই। এখন দেখো, আমার আর নির্ণয়ের সূত্রটা সহজে হয়ে গেল। আর নির্ণয়ের সূত্রটা হচ্ছে বোর স্কয়ার, বোর স্কয়ার বাই জিম। ধরো যে বোর আর জিমের সাথে, বোর্ডের একটা স্টুডেন্ট ছিল জিম, তো জাস্ট ওটা দিয়ে একটা ছন্দ বানাই নিলাম। এখন জিম জিনিসটা কি? বোর্ড স্কোয়ারটা উপরে যা থাকে থাকলো, ওটা তো লিখেই দিছি। জিম হচ্ছে তোমার এই যে জি বাংলার যে জি আছে না, সেটার সাথে একটা এম লাগাই দিবা। তাহলে দেখো সূত্রটা মিলে গেল। খাতায় করো দেখি, বলো সহজ লাগছে না কঠিন লাগছে? হ্যাঁ ভাই ঠিক আছে পদ্ধতিটা। আচ্ছা, টেকনিকটা কিন্তু ভালো। তোমার পরীক্ষার হলে কেন, জাস্ট আজকে একবার শুধু খাতায় লিখবা, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাকে আর একবারও খোলা লাগবে না, কনফার্ম মনে থাকবে। ভাইয়া স্লাইড কি পরে দিয়ে দিবেন? শোনো, নোট আমি করতে হবে প্রত্যেকটা পরে। প্রত্যেকটা স্লাইড ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি না, সেই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে। তুমি জাস্ট ওই ইউটিউব লিংকটাতে ক্লিক করবা, ক্লিক করে ভিডিওর নিচে কিছু তোমার ডেসক্রিপশন থাকে না, যে কিসের ক্লাস বা এই সেই, সেখানে ক্লিক করলে নিচে দেখো ক্লাস নোট নামে কিন্তু একটা লেখা আছে, সেখানে তোমার লিংকটা দেয়া আছে, ড্রাইভ লিংক। ইউটিউবে ঢুকলেই পাবা। আচ্ছা, এবার দেখো, এবার আমরা বের করব হচ্ছে বেগ। যেহেতু আমরা অলরেডি অর্ধেকের বেশি কাজ করে ফেলছি, তাই কিন্তু আমাদের পেইন অনেকটাই কমে যাবে। দেখো কেন কমে যাবে? MVR সমান NH/2 পাই, এটা নিয়ে কোনো মারামারি নাই। MVR সমান NH/2 পাই। এখান থেকে আমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে হচ্ছে বেগ। তাহলে বেগটা বের করে নাও, বেগটা হচ্ছে বের করে নাও। রাফি এখন জয়েন করতেছে। আচ্ছা, তাহলে বেগ সমান হচ্ছে NH/2 পাই MR। এখন তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই আর এর মানটা বসায় আমাকে ভি এর একটা ভ্যালু বলো। আর কিন্তু এই যে আমরা অলরেডি আগে শিখে আসছি, আর অলরেডি শিখে আসছি। এখন এইখানে আর এর আরটা বসাও, বসানোর পর বলো যে কি আসতেছে। আমি ধরবো, যে কোনো একজনকে ধরবো, সুতরাং সবাই লিখবা। কার হইলো বলো, যদি কেউ নিজে থেকে না বলো তাহলে আমি ধরবো। আচ্ছা, আর একটু সময় দেই, 30 সেকেন্ড, কারণ একটু বড় আছে। জি ভাইয়া হয়েছে। কার হইছে? 2 পাই স্কয়ার জেড ই স্কয়ার ডিভাইডেড বাই পাই এর এইচ। আচ্ছা, তো পাই পাই কি কাটাকাটি করতে পারতা না? জি জি জি, পাই পাই কাটা যায়।
yes, ডিভাইডেড বাই এন এইচ। and এখন eight. দেখো আমাদের কিন্তু আবার একটা ছন্দ চলে আসলো, জি ডিভাইডেড বাই বোর। কিছু মুখস্থই করতে হইল না, বিনা পরিশ্রমে সব পড়া হয়ে গেল না? আচ্ছা, তাহলে এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না, আই হোপ। যদি আর যদি কারো থাকে তাহলে অবশ্যই বলতে পারো। প্রবলেম নাই ভাইয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাই। মোট শক্তি নির্ণয়, এই জিনিসটা কিন্তু আরো সহজ। প্রথমে হয়তো দেখতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একদম এটা পানির মতো জিনিস। প্রথমত তোমাকে বলি, মোট শক্তি এতদিন ধরে তোমরা শিখে আসছো গতি শক্তি বা বিভব শক্তি। এই গতি শক্তি আর বিভব শক্তির যোগফলকেই বলা হয় মোট শক্তি। তাহলে ই কে দ্বারা ডিনোট করা হয় হচ্ছে গতি শক্তি, আর ইপি দ্বারা ডিনোট করা হয় বিভব শক্তি। তাহলে তোমাকে আগে বের করতে হবে গতি শক্তি বা বিভব শক্তি, যেটাই করো মানে দুইটাই আগে বের করতে হবে। তাহলে আমার ই কে সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার গতি শক্তি। এটা নিয়ে কিন্তু কখনো কারো কোনো সমস্যা থাকে না। সমস্যাটা থাকছে বিভব শক্তি নিয়ে। তো আগে গতি শক্তিটাকে সুন্দর ফর্মে আনি, হাফ এমটা এটা জায়গাতেই থাক। এখন ভিএস এর মান কিন্তু একটু আগে আমরা একটা বের করে আসছি। কে খাতায় লিখে রাখছো বলো দেখি, ভিএস স্কয়ারের মান শুরুতে এবার লিখে রাখছি। জেড ই স্কয়ার বাই এম আর। তাহলে এখান থেকে তোমার এম আর এম কাটে গেল, তাহলে থাকলো হচ্ছে জেড ই স্কয়ার বাই সরি জেড ই স্কয়ার বাই আর সরি 2r। এটা তোমার গেল গতি শক্তি। এবার করব আমরা বিভব শক্তি। বিভব শক্তি, তাহলে বিভব শক্তিটার জন্য তোমাদের একটু হয়তো কষ্ট লাগতে পারে, কারণ এটা ফার্স্ট পেপারের যে ম্যাথের একদম লাস্টের চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশন। প্রথম ক্লাসে কে যেন বলছিল ইন্টিগ্রেশন ভয় লাগে বা মানুষ ভয় দেখায়, তো আমি বুঝলাম ইন্টিগ্রেশনের ভাইয়া। একটা জিনিস, আচ্ছা ইন্টিগ্রেশনের একটা জিনিস এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে বিভব শক্তি নির্ণয়ের জন্য। তো এটা নিয়ে কোনো পেন খাবা না, এখন শুধু মোটামুটি একটু মনে রাখার মতো করো। আমি তো সবকিছু ছন্দ বলেই দিচ্ছি, এই ক্যালকুলেশনটা তেমন দরকার হবে না। তবু আমি ইন্টিগ্রেশনের একটা মানে মেইন ফান্ডামেন্টাল যে সূত্রটা সেটা তোমাদের এখনই দেখাই দিব। তাহলে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু ইন্টু না ডিআর আর কি, এটা হচ্ছে তোমার ইনফিনিটি থেকে লিমিট বলে এটাকে আর পর্যন্ত। যদি আমি এইটা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে আমি মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশনটা হয় কিভাবে আমি জাস্ট এক এক লাইনে দেখাই দিচ্ছি, সূত্র আর কি, মেইন সূত্র। আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই। ধরো যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল x to the power n plus 1 divided by n plus 1। এইখানে যেটা থাকবে এইটা মানে বোঝাচ্ছে তুমি x এর সাপেক্ষে x to the power n কে ইন্টিগ্রেট করতেছো। এইখানে যদি থাকতো এইরকম y dx তাহলে কিন্তু তুমি এটা পারতা না, কারণ এখানে x মানে ওইভাবে হইতো না আর কি। তাহলে তুমি কি বুঝতেছো, এখানে কিন্তু তুমি এটা লিখতে পারতা না y to the power n plus 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এটা নিতে পারত না। কিন্তু এখানে ওয়াই হচ্ছে একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তো যাই হোক ইন্টিগ্রেশনের আরো ডিটেলসে পাবা। এই আগের পৃষ্ঠায় দিয়েছে সেটা হচ্ছে ই স্কয়ার ডিভাইড আর স্কয়ার, এই যে ডি আর, তার মানে কি এই জেড ই স্কয়ার পুরোটাই কিন্তু ধ্রুবক, অর্থাৎ এটা আমার সাইডে চলে গেল। মানে আমি জেড ই স্কয়ার এটা আমি লিখে রাখতে পারবো, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে আমার কাজ আছে কি নিয়ে, 1 ডিভাইডেড আর স্কয়ার ডিআর। জিনিস দেখো এটুকুই এটুকুই বুঝাই দিচ্ছি, এই আর স্কয়ার কে কিন্তু আমি আর মাইনাস 2 লিখতে পারি। তাহলে দেখো বলতো এই ফরম্যাটে চলে গেল না, এখানে এন এর জায়গায় শুধু -2। তাহলে এটা দেখতে কিরকম হবে, আর -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। তাহলে দেখো জিনিসটা দেখতে কিরকম হলো, -1 বাই আর হইলো না, আর আগে ছিল জেড ই স্কয়ার। তাহলে এই দুইটা গুণ হয়ে গেল
মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে বলো তো বুঝতে পারছো কিনা এই লাইনটা কিভাবে আসছে? মাথার উপর দিয়ে গেল ভাই। এই জন্য বলছিলাম যে এটা ইন্টিগ্রেশনটা এখনকার ভাই, জিনিস আমারও না, মাথার উপর এখনকার দিয়ে জিনিস গেছে। হইলে বললাম তো এটা এখনকার জিনিসই না, কিন্তু দেখাই দিলাম যে ফর্মালিটির জন্য যে এটা তোমার একদম লাস্ট চ্যাপ্টারে পাবা। শোনো, আমি যেটুকু পড়ছি, মানে আমার কেমিস্ট্রি ওয়ার্ডও মাথা দিয়ে গেছে, মানে আমি যেটুকু পড়ছি কেমিস্ট্রির ম্যাথের বাদ, এটা তো ইন্টিগ্রেশন তো ম্যাথের জিনিস। এটা কেউ বলো না কেন, সবই মাথার উপর দিয়ে গেছে নাকি? আর কথাটা বুঝছি না, আবার একটু রিপিট করে না, কথা ডিস্টার্ব দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা এখন শুনতে পাবে কি? এবার বলেন। আচ্ছা, না দেখো, তাহলে এই জিনিসটা কিন্তু এইভাবে মাথায় রাখলেই হবে যে আমার বিভব শক্তিটা মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাহলে যোগ করে দিলে আমি কি পাবো? মোট শক্তি পাবো। আর তো কথা শুনতে কি এখনো অসুবিধা হচ্ছে কিনা? শোনা যায়? ভাই, হইতেছে সমস্যা। আচ্ছা, কিরকম সমস্যা হচ্ছে? মানে কথা কি আটকে আটকে যাচ্ছে নাকি কেটে যাচ্ছে জি কথাটা? ভাইয়া, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে একটু 1 মিনিট সময় দাও। আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ার যাচ্ছে কিনা একটু বলো তো আরেকবার। জি, এবার জি চলছে। ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মোট শক্তি হচ্ছে এই গতি শক্তি আর বিভব শক্তির যোগফল। তাহলে এই দুইটা এখন আমরা যোগ করে দিব। যোগ করা কিন্তু খুব সহজ জিনিস। জেড ই স্কোয়ার বাই আর, সরি 2r মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন দেখো, এই জিনিসটা বিয়োগ করলে আমাদের কিরকম দাঁড়াচ্ছে? মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। হাফ থেকে একবার দিলে কি হয়? মাইনাস হাফ হয়, সরি আচ্ছা মাইনাস হাফ হয় আর কি, এখানে আরেকটা 2 আসবে। আচ্ছা, এখন জাস্ট ওই যে আর এর মান একটু আগে যেটা করছে আর সূত্র দিয়ে সে 8 এখানে বসাই দিলেই কাজ শেষ। তাহলে 8টা বসাই দিলে কি হয় বলো দেখি একজন, বসায় দাও।
আচ্ছা, আরো হয়েছে কি, এখানে জাস্ট আর এর মানটা বসায় দিছো, কঠিন কিছু না কিন্তু। minus 2 z square square m divided by n square h square. আচ্ছা, তুমি একটু ফাস্ট বলে ফেলছো, অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি। মাইনাস টু পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ইন্টু এম ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমার মোট শক্তি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, ফাইনালি তোমরা এইটা দিয়ে কিন্তু ম্যাথ করবা। কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে কি? না ভাইয়া। ওকে, ঠিক আছে, সমস্যা না থাকলে তো খুবই ভালো। তাহলে এইখানে দেখো, চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের আর বড় সাহেবকে চাইছে। আর নির্ণয়ের সূত্রটা আমরা সবাই জানি কি, বোর স্কয়ার বাই জিম। এইটা থেকে আর এর মান বের করো, আর এর মান বের করে সেম কিন্তু আনসারটা কমেন্ট বক্সে দিয়ে দিবা, 1 দিয়ে আনসারটা কমেন্ট বক্সে দিয়ে দিবা। এখন লাইভ স্ট্রিম চলতেছে, সেই ভিডিওটারই কমেন্ট বক্সে দিয়ে দিবা। এরপরে ইলেকট্রনের বেগ সেম, আমাদের বেগ নির্ণয়ের সূত্রটা কি ছিল, জি বাই বোর। তারপরে এটা 2 নাম্বার দিয়ে আনসারটা কমেন্টে দিয়ে দিবা। বলো, এই ম্যাথগুলো যদি আমি করাই দেই তাহলে উপকারটা কার হবে, তোমাদের নাকি আমার? আমারই হবে, আমি করতেছি, পরীক্ষার হলে তো তোমার করা লাগবে। তাই তুমি যদি বাসায় একবার নিজে ট্রাই করো, তাহলে যেটুকু অংশ বুঝোনি অথবা যেটা ধরো একটু গ্যাপ আছে, সেটা কিন্তু তুমি পরের ক্লাসে খুব ইজিলি দিতে পারবা। কিন্তু যদি আমি করাই দেই তাহলে কিন্তু তুমি মোটেই আহ, কি গ্যাপ আছে সেটা ধরতে পারবা না। তাই কিন্তু আমি তোমাদের কথা চিন্তা করেই এগুলো সম্পূর্ণ বাড়ির কাজ দিই। তাও সূত্রতে তো আমি কোনো গাফিলাতি রাখি নাই, যেটুকু সূত্র যেইভাবে দরকার যতটা সহজভাবে সম্ভব সেটাই কিন্তু দিছি। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে তোমাদের গতকালে যেরকম একটা চকলেট ম্যাথ ছিল, এটা সেরকম একটা ম্যাথ। এটা তোমরা বাসায় খুব মাথা খাটায় করবা, মানে ঠান্ডা মাথায় জিনিসটা সলভ করবা। তাহলে এটা আমাদের কয় নাম্বার ম্যাথ? এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। আচ্ছা বলো, ম্যাথ গুলা যে তোমাদের বাসায় করতে দিছে, এটাতে কারো কোনো অভিযোগ আছে নাকি, যে ভাইয়া তো ফাঁকিবাজি করতেছে কেন বা এরকম কিছু? না ভাইয়া, কোনো অভিযোগ নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো সেম ম্যাথ, কিন্তু আগেরটা যা দেখতেছো এগুলো হচ্ছে সম্পূর্ণই সেম। এটা তাহলে আমাদের 4 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। আর এইটা জুল এককে কত, এইখানে তোমাদের একটা জিনিস শিখাই দেই। 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যে পরিমাণ শক্তি খরচ হয়। তো 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তাহলে এখন বাকিটা করতে পারবা না? 1 ইলেকট্রোভোল্ট সমান যদি এত হয়, জি তাহলে ভাইয়া, করতে পারবো। মাইনাস 13.5815 ইলেকট্রোভোল্ট সমান কত জুল। খুবই সহজ, কিন্তু এটা কত নাম্বার হবে, 5? হ্যাঁ, 5 নাম্বার। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার দিয়ে আনসারটা